বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং যারা শুনছেন সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ইব্রাহিম খলিল সুমন, সহকারী শিক্ষক গণিত, শাহপুর গণিত উচ্চ বিদ্যালয়, চাটকিল নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের ত্রয়োদশ অধ্যায় সসীম ধারার পর্ব 3 এসে গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে সসীম ধারার আরও 2টা ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। ওই 2টি ক্লাসে আমরা অনুক্রম, ধারা, সসীম ধারা এবং সসীম ধারা সম্পর্কিত সূত্র সহ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। নিশ্চয়ই তোমরা ক্লাসগুলো উপভোগ করেছ। আজকে আমরা তৃতীয় পর্বে এসে আলোচনা করব গুণোত্তর ধারা। আজকের পাঠশেষে আমাদের শিক্ষার্থীরা কি শিখবে প্রথম আমরা তা জেনে নেব। এই পাঠশেষে শিক্ষার্থীরা 1 গুণোত্তর ধারা এবং গুণোত্তর ধারার সূত্র ব্যবহার করতে পারবে। 2 গুণোত্তর ধারা সাধারণ পদের সূত্র ব্যবহার করে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই জেনে নেব গুণোত্তর ধারাটা কি। আমরা কিন্তু প্রথম ক্লাসে গুণোত্তর ধারা সম্বন্ধে আমরা সামান্য ব্যাখ্যা দিয়েছিলাম। আমরা আজকে আবারও ওই ব্যাখ্যা সহ আরো একটু বিস্তারিত ব্যাখ্যা দেব। তোমরা স্ক্রিনে 2টা সূত্র ধারা দেখতে পাচ্ছ, ধারা দেখতে পাচ্ছ। 2টা ধারা একটু দেখো। প্রথম ধারা হচ্ছে 9 + 27 + 81 + 243 + ডট ডট। দ্বিতীয় ধারাটি হচ্ছে 64 + 32 + 16 + 8 + ডট ডট। এবার প্রথম ধারাটি যদি আমরা একটু ব্যাখ্যা করি, দেখো প্রথম ধারাটির দ্বিতীয় পদ হচ্ছে 27, তার পূর্ববর্তী পদ অর্থাৎ প্রথম পদ হচ্ছে 9। এখন প্রথম পদ দ্বারা যদি আমরা দ্বিতীয় পদকে ভাগ করি তাহলে আমরা পাবো 3। ঠিক তেমনিভাবে তৃতীয় পদ হচ্ছে 81। 81কে যদি তার পূর্ববর্তী পদ 27 দ্বারা ভাগ করি তাহলেও পাবো আমরা 3। চতুর্থ পদ হচ্ছে 243, তার পূর্ববর্তী পদ যদি 81 দ্বারা আমরা 243কে ভাগ করি তাহলে ভাগফল পাবো 3। অর্থাৎ এই প্রথম ধারার যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল সর্বক্ষেত্রে সমান পাই, ওই মানটা পাই 3। ঠিক তেমনিভাবে নিচের ধারাটি লক্ষ্য করা আছে 64 + 32 + 16 + 8 + ডট ডট। এখানেও আমাদের দ্বিতীয় পদটা দেখো 32। দ্বিতীয় পদটাকে যদি আমরা তার পূর্ববর্তী পদ 64 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল আমরা পাবো 1/2। ঠিক তেমনিভাবে তৃতীয় পদ 16কে বা 16কে যদি আমরা 32 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 1/2। ঠিক তেমনিভাবে চতুর্থ পদ 8কে যদি আমরা তার পূর্ববর্তী পদ 16 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 1/2। তাহলে 2টা ধারার ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে কোনো পদকে যদি আমরা তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করি, অর্থাৎ যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত আমরা সর্বদা সমান পাচ্ছি। প্রথম ধারাটির ক্ষেত্রে আমরা অনুপাতের মানটা পেয়েছি 3, দ্বিতীয় ধারার ক্ষেত্রে আমরা অনুপাতের মানটা পেয়েছি 1/2। তাহলে আমরা জেনে নিই তাহলে গুণোত্তর ধারাটা কাকে বলে। দেখো, গুণোত্তর ধারা যেই দ্বারার যে কোনো পদ এবং এর পূর্ববর্তী পদের অনুপাত সর্বদা সমান হয় তাকে গুণোত্তর ধারা বলে। আমাদের উপরে 2টি উদাহরণের মধ্যে আমরা দেখাইছি প্রথম ধারার অনুপাত ছিল সব সময় 3 এবং দ্বিতীয় ধারার অনুপাত ছিল সর্বদা 1/2। আরেকটা জিনিস দেখো, গুণোত্তর ধারার প্রথম পদকে আমরা এ দ্বারা সূচিত করব, যেটা আমরা সমান্তর দ্বারা এ দ্বারা সূচিত করেছিলাম। গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা যে অনুপাতের কথা বলছিলাম ওইটাকে বলে সাধারণ অনুপাত। আমরা সাধারণ অনুপাতকে আর দ্বারা সূচিত করব। তো ঠিক আছে শিক্ষার্থী বৃন্দ, আমরা পরবর্তী ধাপে যাই। পরবর্তী ধাপে আমরা একটা ধারা দেখাচ্ছি। দেখো 1 + 2 + 4 +
8 প্লাস ডট ডট আছে এখানে। এখানে একটু লক্ষ্য করো, আমাদের দ্বিতীয় লাইনে এসে 1 কে 1 লিখলাম, 2 কে লিখলাম 1 ইন্টু 2, 4 কে লিখলাম 1 ইন্টু 2 স্কোয়ার, হিসাব করে দেখবে মিলে যাবে। 8 কে লিখলাম 1 ইন্টু 2 কিউব। এখন আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম প্রথম পদকে এ ধরব, সাধারণ অনুপাতকে আর ধরব। আমাদের একটি ধারাটা প্রথমে দেখো, সাধারণ অনুপাতটা আসলে কত? যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত হচ্ছে সাধারণ অনুপাত। অর্থাৎ এখানে সাধারণ অনুপাত যদি আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করি, দ্বিতীয় পদ 2, প্রথম পদ হচ্ছে 1, 1 দ্বারা 2 কে ভাগ করলে পাওয়া যায় 2। ঠিক তেমনিভাবে তৃতীয় পদ 4 কে যদি দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি তাইলে 2, তাহলে সাধারণ অনুপাতটা হচ্ছে 2 আর প্রথম পদ 1। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম প্রথম পদকে এ, সাধারণ অনুপাতকে আমরা আর বিবেচনা করে আমরা দ্বারাটি এখন দেখব। তো প্রথম পদ 1 এর বদলে আমরা এ বসাইছি, দ্বিতীয় পদের ক্ষেত্রে আমরা 1 গুণ 2 জায়গায় লিখছি 1 এর বদলে এ, 2 এর বদলে আর। তৃতীয় পদে আমরা 1 গুণ 2 স্কয়ারের বদলে লিখছি 1 এর বদলে এ, 2 স্কয়ার মানে আর স্কয়ার। ঠিক তেমনিভাবে 1 গুণ 3 স্কয়ারের বদলে লিখছি এ গুণ আর কিউব প্লাস ডট ডট। অর্থাৎ পরের লাইনটা দেখো, এ প্লাস এ আর আর গুণ করলে এ আর, প্লাস এ আর আর স্কয়ার গুণ করলে এ আর স্কয়ার, প্লাস এ এবং আর কিউব গুণ করলে এ আর কিউব। এই যে এ প্লাস এ আর স্কয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট ডট, এটা হচ্ছে আমাদের গুণোত্তর দ্বারার একটি আদর্শ রূপ। আমরা এখন গুণোত্তর দ্বারার একটা সূত্র ব্যাখ্যা করব। প্রথম পদটা আবার লক্ষ্য করো, এ, দ্বিতীয় পদ হচ্ছে এ আর, তৃতীয় পদ এ আর স্কয়ার, চতুর্থ পদ এ আর কিউব। তোমাদের নিশ্চয় মনে আছে এ হচ্ছে প্রথম পদ, গুণোত্তর দ্বারার প্রথম পদে, এবং সাধারণ অনুপাত হচ্ছে আর। এবার প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর হলে ধারাটি আমরা এখন দেখি। প্রথম পদ আমাদের এ ছিল, এ কে আমরা ইকুয়াল টু কি লিখছি দেখো, এ ইন্টু আর টু দি পাওয়ার 1 মাইনাস 1। 1 থেকে 1 গেলে 0, আর টু দি পাওয়ার 0 মানে 1 দ্বারা একে গুণ করলে এ আসে। তার মানে আমরা এটাকে একটু কাজ করছি এখানে। দ্বিতীয় পদ এ আর আমাদের উপরে আছে, তো এবার দেখবে যে একই রঙের এ আর কে লিখছি এ আর টু দি পাওয়ার 2 মাইনাস 1। 2 থেকে 1 গেলে পাওয়ার 1 থাকে, 1 তো আমরা সাধারণত কোনো পাওয়ার 1 থাকলে আমরা দিই না, দেখাই না। তৃতীয় পদ দেখো, এ আর স্কয়ার ছিল আমাদের উপরে, দেখো এ আর স্কয়ার কে লিখছি আমরা ইকুয়াল টু দিয়ে এ আর পাওয়ার 3 মাইনাস 1। চতুর্থ পদে আমরা লিখছি এ আর কিউব ছিল আমাদের, চতুর্থ পদে আমরা লিখছি এ আর পাওয়ার 4 মাইনাস 1। তাহলে আমাদের একটু লক্ষ্য করো, প্রথম পদে এ আর পাওয়ার 1 মাইনাস 1, দ্বিতীয় পদে এ আর পাওয়ার 2 মাইনাস 1, তৃতীয় পদে এ আর 3 মাইনাস 1, চতুর্থ পদে আর এর পাওয়ার 4 মাইনাস 1। অর্থাৎ আর এর পাওয়ার গুলো একটু লক্ষ্য করো, এ তো গুণাকারে আছে, প্রথম পদে 1 মাইনাস 1, দ্বিতীয় পদে আর এর পাওয়ার 2 মাইনাস 1, তৃতীয় পদে আর এর পাওয়ার 3 মাইনাস 1, চতুর্থ পদে আর এর পাওয়ার 4 মাইনাস 1। তোমাদেরকে যদি বলি দশম পদে কি, তাহলে তোমরা বুঝে ফেলবা আর এর পাওয়ার হবে 10 মাইনাস 1। ঠিক এইভাবে আমরা যদি অগ্রসর হই তাইলে দ্বারার n-তম পদটা পেয়ে যাই। n-তম পদ হবে এ আর পাওয়ার n মাইনাস 1। আমি আশা করব তোমরা বারবার ভিডিওগুলো দেখে বা এই ভিডিওটা দেখে সূত্রটা প্রয়োজনে না বুঝলে আরো একটু ক্লিয়ার হবে। তাহলে আমরা আবার বলে দিই, আমরা গুণোত্তর দ্বারার n-তম পদের সূত্র জেনে গেছি, এ আর পাওয়ার n মাইনাস 1। আমরা আবার সূত্রটা একটু লিখেছি, দেখো আরেকটা সূত্র আমরা বলবো এখানে। গুণোত্তর দ্বারার প্রথম পদে সাধারণ অনুপাত আর হলে দ্বারার n-তম পদ বা সাধারণ পদ এ আর পাওয়ার n মাইনাস 1। তোমাদের নিশ্চয় মনে আছে আমরা সমান্তর দ্বারার ক্ষেত্রে বলেছিলাম n-তম পদকে সাধারণ পদ বলা হয়, এই গুণোত্তর দ্বারার ক্ষেত্রে n-তম পদকে সাধারণ পদ বলা হয়।
আমাদের গুণোত্তর দ্বারা n সংখ্যক পদের একটা সমষ্টি সূত্র আছে, n সংখ্যক পদের সমষ্টি। n সংখ্যক পদের সমষ্টিতে এখানে দুইটা সূত্র আছে, মনে রাখবা। সাধারণ অনুপাত r এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে প্রথম সূত্রটা প্রযোজ্য হবে, এবং সাধারণ অনুপাত r এর মান যদি 1 থেকে ছোট হয় অর্থাৎ লেস দেন 1 হয়, আর লেস দেন 1 হয়, তাহলে দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করব বা প্রযোজ্য হবে। এই সূত্রটার প্রমাণ আমরা দেখাই নাই, তোমরা পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 261-তে তোমরা n সংখ্যক পদের সমষ্টির সূত্রটা প্রমাণ দেখে নেবে। এবার আমরা তোমাদেরকে আজকে একটা গাণিতিক সমস্যার সমাধান করাবো। এর জন্য আমরা অনুশীলনী 13-2 5 নম্বর সমস্যাটা চিহ্নিত করেছি। আমরা আজকে এই সমস্যাটা সমাধান করব। এখন এই সমস্যাটা আমরা একটু দেখি। আমাদের একটা ধারা দেওয়া আছে, দেখো 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস ডট ডট ধারাটির অষ্টম পদ নির্ণয় করা। অনেক সময় আমরা আসলে নিজেরা একটু কাগজ কলম ব্যতীত এইসব দ্বারা অষ্টম পদ সহজে বের করতে পারি, বা কোনো সূত্র প্রয়োগ না করেও পারি। তারপরে আজকে আমরা দ্বারার সাধারণ পদ বা n-তম পদের সূত্র ব্যবহার করে অষ্টম পদের মানটা আমরা নির্ণয় করব। এখানে দেখো আমরা কাজ শুরু করতেছি, সমাধান শুরু করতেছি। গুণোত্তর দ্বারার প্রথম পদকে এই দ্বারা সূচিত করে। এখানে প্রথম পদ a সমান আছে 64। তারপর সাধারণ অনুপাতকে r দ্বারা সূচিত করা হয়। সাধারণ অনুপাত বাইর করার নিয়ম তোমরা জানো, যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ। আমরা সাধারণত দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করি। আমরা লিখছি সাধারণ অনুপাত r সমান 32 ডিভাইডেড বাই 64। 32 কে 64 দ্বারা ভাগ করলে 1/2। আমাদেরকে বের করতে হবে দ্বারার অষ্টম পদ। তা আমরা জানি n-তম পদের সূত্রটা। আমরা লিখছি দ্বারার n-তম পদ a r টু দি পাওয়ার n-1। n-তম পদ যদি a r টু দি পাওয়ার n-1 হয়, তাহলে অষ্টম পদ কি হবে? অষ্টম পদ হবে, সুতরাং আমরা লিখেছি দ্বারার অষ্টম পদ a r টু দি পাওয়ার 8-1। তাহলে মানটা বসে দিই। এর মান হচ্ছে আমাদের 64, আর এর মান হচ্ছে আমাদের উপরে আছে দেখো 1/2 বসাইলাম, আর আর এর পাওয়ার হচ্ছে 8-1, মানে 8 থেকে 1 বিয়োগ গেলে 7। তারপর দেখো একটু ক্যালকুলেশন দেখো, 64 একটু পাওয়ারের কাজ করছি। পাওয়ারটা 1/2 এর উপর, মানে লবের উপরেও 7 পাওয়ার, হরের উপরেও 7 পাওয়ার। লব হচ্ছে 1, 1 এর উপর পাওয়ার 7 মানে 1, আর 2 রূপে পাওয়ার 7 এর কাজ করলে আমরা অর্থাৎ 2 7 বার গুণ, 2 7 বার গুণ দিলে 128, অর্থাৎ 128। তারপর আমরা যদি 64 এর সাথে 128 গুণ করি আমরা পাবো 1/2। অর্থাৎ আমরা যদি 64 দ্বারা আসলে 128 কে বা 128 কে কাটাকাটি দিই, তাহলে আমাদের নিচে থাকবে 2, উপরে থাকবে 1। ফাইনালি আমরা ক্যালকুলেশন পেয়ে যাই 1/2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ আমাদেরকে বের করতে বলা হয়েছে অষ্টম পদ। আমরা দ্বারা অষ্টম পদ নির্ণয় করেছি 1/2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব তোমরা আমাদের n-তম পদের সূত্রটি বুঝেছ, এবং আমাদের ওই সূত্র প্রয়োগ করে যে একটা গাণিতিক সমস্যা আমরা সমাধান করেছি ওইটাও তোমরা বুঝতে পেরেছ। তোমাদের জন্য আমরা একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। বাড়ির কাজটা হচ্ছে তোমাদের অনুশীলনী 13-2 7 নম্বর প্রশ্নটা তোমরা করবে, এবং পাশাপাশি তোমাদেরকে বলে রাখি, তোমরা উদাহরণে গুণোত্তর দ্বারা সাধারণ পদ বা n-তম পদ সূত্র প্রয়োগ করে বিভিন্ন সমস্যার সমাধান করা আছে, তোমরা অবশ্যই এগুলো করবে। আজকে এই পর্যন্তই। পরিশেষে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি সকল অভিভাবক এবং যারা আজকে দেখেছেন সবাইকে। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দের প্রতি অনুরোধ থাকবো, তোমরা আমাদের ফেসবুক পেজের সাথে সংযুক্ত থেকে আমাদের শ্রেণী কার্যক্রম, ভার্চুয়াল শ্রেণী কার্যক্রমগুলা তোমরা উপভোগ করবে। পরিশেষে আবারও শিক্ষার্থীবৃন্দদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।